নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক বিমল করের খড়কুটো। আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। সন্ধ্যাবেলায় বসার ঘরে আনন্দমোহন ও হিমানি বসেছিলেন। অমলরা এইমাত্র এসে বসল। বেড়াতে বেরিয়েছিল, সবে ফিরেছে। আনন্দমোহন মাঝখানের সোফায় বসে বিশ্রাম, সুখ, উপভোগের শৈথিল্য তার সমস্ত শরীরে ছড়িয়ে আছে। নতুন ইলাস্ট্রেটেড উইকলির পাতা উল্টাচ্ছিলেন অলসভাবে। অমলদের পায়ের শব্দে মুখ তুলে দেখলেন। কত দূর গিয়েছিলে? আনন্দমোহন জিজ্ঞেস করলেন। তার ডান হাতের আঙুলে সিগারেট পড়ছিল। প্রশ্নটা কাকে করা হলো কেউ বুঝল না। অমল, ভ্রমর, কৃষ্ণা তিনজনের যে কোনো একজনকে করা চলতে পারে। অমলই জবাব দিল, এই কাছেই বেড়াচ্ছিলাম, রাস্তায়। আনন্দমোহন সিগারেটের ছাই ফেলে এক মুখ ধোঁয়া গেলে নিলেন। এখানকার কিছু দেখলে? মিউজিয়ামে গিয়েছিলে? না, যাব। যাও, একদিন দেখে এসো। মিউজিয়ামটা ছোট, রিসেন্টলি হয়েছে, তবু দেখা উচিত। মুসলিম এজের কয়েকটা আর্টওয়ার্ক আছে দেখার মতন। কথাটা শেষ করে উনি ভ্রমরের দিকে তাকালেন। তোরা এখানকার গাইড, ওকে কোথাও নিয়ে যাস না কেন? হাতের কাগজটা নামিয়ে রেখে দিলেন সামনে। ভ্রমর সামান্য তফাতে দেরাজের কাছে দাঁড়িয়েছিল। সোফায় আড়াল পড়ায় সামান্য বাঁকা হয়ে দাঁড়ানো ভঙ্গিটা নজরে পড়ছিল না। ভ্রমর কথাটা শুনল, বাবার দিকে তাকিয়ে থাকলো দু পলক, কোনো জবাব দিল না। এখানে দেখার জিনিস নানান রকম। আনন্দমোহন অমলের দিকে তাকালেন আবার, যেন কি কি দেখা দরকার তার বিবরণ দিচ্ছেন এমন গলা করে বললেন, জল চাঁদমারি দেখেছ? আমাদের এখানকার ওল্ড প্যালেসে যাও একদিন। প্যালেস কম্পাউন্ডের মধ্যে জু আছে একটা, ভ্যারাইটি অফ বার্ডস দেখবে। এছাড়া ওল্ড টাওয়ার, 100-150 বছরের পুরনো, ভেঙে চুরে জঙ্গল হয়ে পড়েছিল, আজকাল সারিয়ে টারিয়ে বেশ করেছে। তা কম উঁচু নয়, 200-250 সিঁড়ি। আমি বাবা উঠতে পারিনি, বয়স হয়ে গেছে, এখন কি আর। আনন্দমোহন প্রবীণত্বে স্মিত হাসি হাসলেন। ওর বয়স এখন 50, চেহারায় আরও একটু বেশি মনে হয়। ছিপছিপে গরম, রং ময়লা, মাথার চুল কোঁকড়ানো, বেশিরভাগই সাদা। মুখ লম্বা ধরনের, গালের হাড় চোখে পড়ে। নাকের ডগা একটু বেশি রকম মোটা ও ফোলা, ঠোঁট পুরু, চোখে ক্যারেট গোল্ডের চশমা। আনন্দমোহনকে সাদাসিধে, সরল, নির্বিরোধ, শান্ত প্রকৃতির মানুষ বলেই মনে হয়। আমি জঙ্গল চাঁদমারি দেখেছি, অমল বলল। দেখেছ? কেমন লাগলো? ভালো নয়? আমার, বুঝলে অমল, ওই জায়গাটা বেশ মনের মতন, কোয়াইট, পিসফুল। ওই জল চাঁদমারি নিয়ে একটা গল্প আছে এখানে। জল চাঁদমারির গল্প অমল ভ্রমরের কাছে শুনেছে। গল্পটার কথায় সে ভ্রমরের দিকে তাকালো। ভ্রমর এখনো একইভাবে দাঁড়িয়ে রয়েছে। সে কেন বসছে না অমল বুঝতে পারল না। ওর অস্বস্তি হচ্ছিল। জ্বর থেকে উঠে ভ্রমর খুব দুর্বল হয়ে পড়েছে। 3-4 দিন কেটে গেল, এখনো শরীরে জুত পাচ্ছে না। এক রাত্রির অসুখ তার অনেকখানি শক্তি শুষে নিয়েছে। ভ্রমরের শরীরের জন্যেই আজ অমল কাছাকাছি বেড়াচ্ছিল, দূরে কোথাও যায়নি। কৃষ্ণা তাই বিরক্ত হয়ে তাদের সঙ্গে না বেরিয়ে লীলাদের বাড়ি চলে গিয়েছিল। অমল অস্বস্তি বোধ করে ভ্রমরকে বার কয়েক দেখল। এখন ভ্রমরের বসা উচিত। এভাবে দাঁড়িয়ে থাকতে ওর পায়ে কষ্ট হয়, ওর বিশ্রাম নেওয়া দরকার। চাঁদমারি হয় ডাঙায়। আনন্দমোহন বললেন, এখানে জল চাঁদমারি কেন? গল্পটা যা বানিয়েছে এরা। ভ্রমর আমায় বলেছে। অমল বলল, শীতকালে ওই ঝিলে অনেক পাখি আসতো নানা দেশ থেকে। চাঁদনি রাতে নৌকো চড়ে রাজবাড়ির লোক আর সাহেব মেমরা পাখি মেরে হাতের টিপ ঝালাতো। একবার কি ঘটেছিল আনন্দমোহন অমলকে আর বলতে দিলেন না, নিজেই বললেন। শোনা গল্প
অমল আরও একবার শুনল। শীতকালে রাজরাজাদের নেমন্তন্ন পেয়ে শিকারে আসত সাহেব শুভরা। বন জঙ্গলে শিকার চলত বাঘ ভাল্লুকের, আর ওই ঝিলে ছোট ছোট বোট ভাসিয়ে ওরা জ্যোৎস্না রাতে ফুর্তি করত, হাতে টিপ দেখাতো। অকারণ আনন্দ পেতে ঘুমন্ত পাখিদের ওপর বন্দুকের ছররা গুলি চালাতো। একবার বিশাল এক ঝাঁক অদ্ভুত পাখি, হিংস্র বন্য ভয়ঙ্কর বিহঙ্গরা তার শোধ নিল। 500-700 পাখি জ্যোৎস্না কিরণ আচ্ছন্ন করে এক শিকারী সাহেবের সারা গা কামড়ে কামড়ে রক্তাক্ত করে মেরে ফেলল। মেম সাহেবের একটা চোখ ঠুকরে অন্ধ করে দিল। তারপর থেকেই ওই ঝিলে পাখি শিকার বন্ধ। আনন্দমোহন গল্প শেষ করলেন যখন, তখন অমল জল চাঁদমারির এখনকার অবস্থাটা মনে মনে দেখছিল। ঝিলটা সত্যিই মস্ত বড়, ডাঙায় অজস্র গাছপালা, কোথাও কোথাও বেত ঝোপ, জলে সবুজ ভেলভেটের মতন পুরু শ্যাওলা, তীর তীরে পাতা, জলজ উদ্ভিদ আর রাশি রাশি পদ্ম শালুক। গাছে গাছে পাখি ডাকছে। শান্ত নিস্তব্ধ নির্জন হয়ে থাকে জায়গাটা। আমি সেদিন গিয়েছিলাম, এবারে এখনো পাখি আসেনি, অমল বলল। শীত পড়ে গেছে, এইবার আসবে, আনন্দমোহন বললেন। তবে শুনেছি আগের মতন ভ্যারাইটি আর আসে না। চলে যাওয়া পাখিগুলোর জন্যে যেন সামান্য বেদনা অনুভব করলেন উনি। সামান্য থেমে কি ভাবতে ভাবতে বললেন, আমরা ছেলেবেলায় দেখেছি আমাদের বাঁকুড়ার দিকে ধান কাটা হয়ে যাবার পর শীতে এক এক সিজনে বহু পাখি এসে যেত, মাঠে বসত, গাছপালায় থাকত, তারপর আবার উড়ে যেত 2-4 দিন পরেই। ওরা কোথায় যেত কে জানে। যাবার পথে আমাদের গ্রাম ট্রামের দিকে রেস্ট নিতে থামত বোধহয়। আনন্দমোহন হাসার মতন মুখ করলেন সামান্য। ভ্রমর তখনও দাঁড়িয়ে আছে। অমল অধৈর্য হয়ে উঠেছিল। হিমানি একপাশে বসে উল বুনে যাচ্ছেন, কৃষ্ণা বসে বসে কোলের ওপর ইলাস্ট্রেটেড উইকলি টেনে নিয়ে ছবি দেখছে। বুঝলে অমল, আনন্দমোহন দীর্ঘ নিঃশ্বাস ফেলে হঠাৎ বললেন। তার গলার স্বর গাঢ় ও বিষণ্ণ শোনাচ্ছিল। এসব জায়গার ভালো সবই, ক্লাইমেট ভালো, কাজকর্ম করে সুখ আছে, কলেজে অল্প ছেলে, ওবিডিয়েন্ট, তবু আর ভালো লাগে না। বাঁকড়োর কথা বললাম না, সঙ্গে সঙ্গে মনটা কেমন হয়ে গেল। আমাদের সেই নিজেদের দেশ বাড়ির কথা মনে পড়ছে। এবার রিটায়ার করে চলে যাব আর কটা বছর। ভ্রমর, তুমি বসো, অমল আচমকা বলল অধৈর্য হয়ে। এমন চোখ করে তাকালো যেন সে অত্যন্ত বিরক্ত ও অস্থির হয়ে উঠেছে। ভ্রমর পলকের জন্যে চোখে চোখ রেখে অমলকে দেখল। এগিয়ে এসে কোথাও বসল না। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? আনন্দমোহন ঘাড় পাশ করে ভ্রমরকে দেখলেন একবার। বস, বস কোথাও। আচ্ছা শোন, আমার ঘর থেকে সিগারেটের টিনটা নিয়ে আয়। ভ্রমর সিগারেট আনতে চলে গেল। যাবার সময় একবার অমলের দিকে তাকিয়েছিল, যেন চোখে চোখে বলে গেল, আহ, ছটফট করো না, চুপ করে বসে থাকো। আনন্দমোহন আরও একটু অলসভাবে বসলেন, মাথার ওপর হাত তুলে আলস্য ভাঙলেন। বললেন, মহিতদাকে কতবার লিখেছি এই বেলা আমার জন্য বাঁকড়ো টাউনের কাছে পিঠে একটু জমি জায়গা দেখে রাখতে। তা তোমার বাবা গা করে না। তার ধারণা আমি সারাটা জীবন বাইরে বাইরেই কাটাবো। বাঙালির ছেলে কোন দুঃখে বিদেশে পড়ে থাকে, বাড়ি ফিরতে তার কত স্বাদ তা তোমার বাবা যদি বুঝতো। আমরাও তো বিহারে থাকি, অমল হাসি মুখ করে বলল। তোমাদের বিহার বাংলাদেশ থেকে কমাইল, গাড়িতে চেপে একবেলায় যাওয়া আসা যায়। আমরা পড়ে আছি 700-800 মাইল দূরে। বলে আনন্দমোহন একটু চুপ করে মনে মনে কি ভাবলেন। তারপর হেসে ফেলে বললেন, আজ কতকাল যে পোস্ত খাইনি তা যদি জানতে। হিমানি মুখ তুলে স্বামীকে দেখলেন একবার, কিছু বললেন না। অমল হেসে ফেলল। তার বাবাও ঠিক এই রকম। খেতে বসে একদিন হঠাৎ পোস্তর কথা মনে হলে মাকে বলেন, কই গো, একটু পোস্ত টোস্ত করলে না? তুমি তো বাঁকড়োর মেয়ে, পোস্ত খেতে ভুলে যাচ্ছ নাকি?
বাবাও বলেন। অমল বলল হাসির গলায়। মাকে বলেন। ভ্রমর সিগারেটের টিন নিয়ে ফিরল। আনন্দমোহন হাত বাড়িয়ে টিনটা নিলেন। বলবে বই কি, মহিতদা আর আমি যখন কলেজে পড়তাম, খ্রিস্টান কলেজে, তখন একবার ঠিক করেছিলাম বড় হয়ে জয়েন্টলি একটা রিসার্চ পেপার করব পোস্তর নিউট্রিশন সম্পর্কে। বলতে বলতে আনন্দমোহন হো হো করে হেসে উঠলেন। অমলও হাসল। হিমানি মুখ তুললেন। কৃষ্ণাও তাকিয়ে থাকল। ভ্রমর ততক্ষণে এক পাশে বসেছে। তোমার মা মানে রমাদিকে আমরা মেজদি বলতাম ঠাট্টা করে। জ্ঞান উকিলের মেয়ে, জ্ঞান দিয়ে কথা বলতো। বলতো বেশি পোস্ত খেলে কুষ্ঠ হয়। মাথায় কেউ ঢুকিয়ে দিয়েছিল কথাটা। বলতে বলতে সহসা তিনি থেমে গেলেন এবং পরে চকিতে একবার ভ্রমরের দিকে তাকিয়ে নীরব হয়ে থাকলেন। আনন্দমোহন কলেজে কেমিস্ট্রি পড়ান, সিনিয়র প্রফেসর। অমল বাবার কথা এ সময় না ভেবে পারল না। বাবা বিএসসি পড়তে পড়তে রেলের মেকানিক্যাল ট্রেনিংয়ে ঢুকে পড়েছিলেন। জামালপুরে ছিলেন। অমলও বিএসসিতে অ্যাডমিশন নিয়েছিল। কলেজে ঢুকতে না ঢুকতে অসুখ করল, টাইফয়েড। টানা 1.5 মাস বিছানায়। তারপর শরীর কিছুটা সেরে উঠতে উঠতে পুজো কাটল। বাবা ততদিনে অন্য ব্যবস্থা করে ফেলেছিলেন। মেকানিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ অমল পাবে এই রকম একটা কথা পেয়ে যাওয়ায় আর কলেজে পাঠালেন না অমলকে। বরং অসুখের পর শরীর স্বাস্থ্য ভালো করতে বাইরে থেকে কিছুদিন বেরিয়ে আসতে এখানে পাঠিয়ে দিলেন। সিগারেট ধরিয়ে নিয়েছেন আনন্দমোহন। এক মুখ ধোঁয়া নিয়ে আস্তে আস্তে ঢোক গিলছিলেন। ঘরের আলো ধপধপে নয়, এ বাড়িতে ইলেকট্রিক নেই। বড় মতন একটা জাপানি বাতি জ্বলছিল। কাচের প্লেটের উপর রাখা পেতলের পালিশ করা টেবিল ল্যাম্প, বড় ফুলদানির মতন দেখতে অনেকটা। কাচের সরু চিমনি গলা তুলে আছে, গায়ে গোল ধপধপে সাদা ডোম। মোলায়েম আলোয় ঘর অর্ধেকটা আলোকিত, বাকিটুকু ছায়া ছায়া ধূসর। আনন্দমোহনের ছায়া হিমানির কাছাকাছি গিয়ে আকারহীন হয়ে পড়ে আছে। হিমানির ছায়া অন্ধকারে মিশেছে। ভ্রমর ও কৃষ্ণার পায়ের তলায় অমলের মাথার ছায়াটুকু দেখা যাচ্ছিল। ঘরটা খুব চুপচাপ হয়ে গিয়েছিল। আনন্দমোহন হয়তো তার যৌবনের স্মৃতি দেখছিলেন, অথবা অন্য কোনো কথা ভাবছিলেন। হিমানি বোনার কাঁটা কোলে রেখে বললেন, ভ্রমর, তুমি কদিন কোনো উপাসনা গাওনি? ভ্রমর মার দিকে তাকালো। কৃষ্ণা অনেকক্ষণ চুপ করে বসে থাকায় চঞ্চল অস্থির হয়ে উঠেছিল। সে হয়তো পড়ার নাম করে উঠে যেত, উপাসনার কথায় উঠতে পারল। নীরবে ভ্রমর উঠল, শান্তভাবে গিয়ে অর্গানের কাছে বসল। হিমানি কোলের ওপর থেকে উলের গোলা ও কাঁটা সরিয়ে পাশে রাখলেন। গায়ের চাদর গুছিয়ে সোজা শক্ত ভঙ্গিতে বসলেন। এবার কৃষ্ণাও স্থির হয়ে বসল। অর্গানের শব্দ উঠল খাদে। রিডের ওপর 2 হাতের আঙুল ফেলে ভ্রমর কোনো গানের সুর তোলবার আগেই অন্যমনস্কভাবে একটু অর্গান বাজালো। অমল মুখ ঘুরিয়ে বসল অর্গানের দিকে। আনন্দমোহন হাতের সিগারেট নিভিয়ে ছাইদানে ফেলে দিলেন। সোজা হয়ে বসলেন। সুর তুলে ভ্রমর গান শুরু করল। তিনি মহিমাতে সজ্জিত, সদাপ্রভু সজ্জিত। অমল এ বাড়িতে এসে এই রকম গান প্রথম শুনছে। ভ্রমর তাকে বলেছে এসব গান তাদের প্রার্থনা সঙ্গীত। অন্য রকম উপাসনা সঙ্গীতও আছে, সেগুলো একেবারে বাংলা, সবাই শুনেছে। তবে এই গানটা অন্যরকম, অদ্ভুত লাগে শুনতে। এই গানের সুর অন্য গানের মতন নয়। মনে হয় যেন একটি স্থায়ী সুর রয়েছে, বাঁধা সুর, শুধু শব্দগুলি বদলে যাচ্ছে। অতি উচ্চ স্বর উঠছে না, প্রার্থনার মতনই আগাগোড়া গানটি গাওয়া হয়ে চলেছে। গানের পদগুলিও কেমন অদ্ভুত। ভ্রমর গাইছিল, তোমার সিংহাসন অটল হে সদাপ্রভু, চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা। অর্গানের ঘন গম্ভীর শব্দের সঙ্গে ভ্রমরের মিষ্টি চিকন গলার সুর মধুর হয়ে মিশে যাচ্ছিল। মনে হচ্ছিল ভ্রমর তার সর্বান্তঃকরণ দিয়ে এই উপাসনাটুকু গাইছে, তার সমস্ত হৃদয়ে সদাপ্রভুর মহিমার কাছে নিবেদিত। হিমানি শান্ত নিশ্চল হয়ে বসে
আনন্দমোহন শূন্যের দিকে তাকিয়ে আছেন। কৃষ্ণা অভ্যস্ত ভঙ্গিতে বসে, তার চোখ চঞ্চল। এই ঘরের আবহাওয়া আস্তে আস্তে কেমন পাল্টে গেল। এখন আর অন্য কিছু মনে পড়ছে না। ভ্রমরের মুখ আরও যেন করুণ, সুন্দর হয়ে উঠছে। অমলের ইচ্ছে হলো ভ্রমরের সঙ্গে গলা মিলিয়ে ওই গান একটু গায়। মহিমায় সজ্জিত শব্দটা তার বড় ভালো লাগছিল। দরজার মাথায় মেহগনি কাঠের যিশুমূর্তির দিকে তাকিয়ে অমল সেখানে ঘরের ছায়া দেখল। গান শেষ হল। উপাসনা শেষ করার মতোই হিমানীরা মৃদু গলায় আমেন বললেন, ক্রস আঁকলেন বুকে। আনন্দমোহন আবার ঢিলেঢালা হয়ে বসলেন। বললেন, আর একটা গান গা, পুরনো সেই গানটা গা, অনেক দিন শুনিনি। এসো হৃদয়ে আবরি তোমার রাখি হে। কৃষ্ণা এবার উঠল। হিমানী জানলার খড়খড়ি সার্সি বন্ধ করে দিতে বললেন। বারান্দার দিকের সবকটি জানলার খড়খড়ি টেনে দিয়ে কৃষ্ণা বাইরের দরজাটাও বন্ধ করল, করে চলে গেল। ভ্রমর অর্গ্যানের রিডে আঙুল দিল আবার। গান শেষ হয়ে যাবার পর সে নীরবে বসেছিল, নিঃশ্বাস নিচ্ছিল। আজকাল একটু গান গাইতে সে কেমন হাঁপিয়ে যায়। ঘরের আলো তার মুখে আলো ছায়া মাখিয়ে রেখেছে। সুরটা মনে করে নিতে একটু সময় নিল ভ্রমর। তারপর গানটা মাঝখান থেকে ধরল। এই গানের সুর বাঁধাঘাটে থাকল না। কখনো উঁচু পর্দায় উঠেছিল, কখনো খাদে নামছিল। ঘরের নিবিড় আবহাওয়ায় গানটি দেখতে দেখতে কেমন আচ্ছন্ন অবস্থা করে আনল। ভ্রমরের গলার মধ্যে খুব মিহি করে যেন এক ধরনের কি পর্দা লাগানো আছে, ঝিঁঝির শব্দের মতন কাঁপে, স্বরনালীর সঙ্গে জড়িয়ে জড়িয়ে থাকে। অমল কান করে শুনল ভ্রমর চড়ায় গলা তুলতে কষ্ট পাচ্ছে, তবু সবটুকু আবেগ দিয়ে ভ্রমর গাইছিল। আঁখি পাশে এসো নয়ন ভরিয়া তোমা দেখি হে, এসো আবরি সকল অঙ্গ জীবন সনে রাখি হে। অমল মুগ্ধ হয়ে গান শুনছিল। শুনতে শুনতে সে ভ্রমরের কষ্টটুকুও অনুভব করছিল। ভ্রমরের বুকে কষ্ট হচ্ছে, তার মুখ কেমন শুকনো হয়ে এসেছে। অমল এইসব ভাবছিল। গান শেষ হলো। হিমানী উঠলেন, উলের কাঁটা হাতে নিয়ে বললেন, তোমার গলা খারাপ হয়ে যাচ্ছে, যত্ন না নিলে কিছু থাকে না। ভ্রমর মুখ নিচু করল, যেন সে জানে তার গলা খারাপ হয়ে গেছে। অক্ষমতার দুঃখটুকু তার মুখেও আচরণে প্রকাশ পেল। মন না দিলে কিছু হয় না, তোমার আজকাল কোনো দিকে মন নেই, হিমানী বললেন। মুখের কোথাও বিরক্ত বা অসন্তোষ ফুটল না, শুধু গলার স্বর তাঁর অপছন্দ প্রকাশ করল। হিমানী চলে গেলেন। অমল হিমানী মাসির ওপর ক্ষুব্ধ হল। ভ্রমর কিছু খারাপ গায়নি। তাদের বাড়িতে রীতিমতো গান বাজনার চর্চা হয়। বাবা মা দুজনেই গানের ভক্ত। দিদিরা ছেলেবেলা থেকে মাস্টার রেখে গান শিখেছে। বৌদি রাঁচির মেয়ে, বাংলা গান খুব ভালো গায়। অমল গান বোঝে, সুরও বোঝে। গানটা টপ্পার ঢঙে। ভ্রমর বেসুরও কিছু গায়নি। তবে তার শরীর দুর্বল থাকলে সে কি করে গলা তুলবে? মানুষের গলা তো আর গ্রামাফোনের রেকর্ড নয়, দম দিলেই বাজবে। আমার খুব ভালো লেগেছে, অমল আনন্দমোহনের দিকে তাকিয়ে হঠাৎ বলল, যেন হিমানীর কথার প্রতিবাদ করে সে মেসোমশাইকে কথাটা শোনাল। আনন্দমোহন অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। অমলের কথা কানে যায়নি, শূন্য চোখে তাকিয়ে থাকলেন। ভ্রমরের গলা খুব মিষ্টি, অমল আবার বলল। অস্ফুট শব্দ করলেন আনন্দমোহন, আস্তে করে মাথা নাড়লেন। কথাটা যেন তিনি জানেন। ভ্রমরের দিকে তাকালেন, মনে হলো কোনো কিছু বলবেন, বলার জন্য অপেক্ষাও করলেন, কিন্তু শেষ পর্যন্ত কিছু বললেন না। ভ্রমর উঠে দাঁড়িয়েছিল। অমলের কথায় সে রাগ করেছে কি করেনি বোঝা গেল না। চেয়ার সরিয়ে নিচু মুখে সে আস্তে আস্তে ঘর ছেড়ে চলে গেল। ঘর এখন ফাঁকা লাগছিল। নীরবে দুজনে বসে অমল শীত ভাবটা অনুভব করল। বাইরে বেশ ঠান্ডা পড়ে গেছে। গরম কোটের পকেটে হাত ঢুকিয়ে অমল কিছু বলবো বলবো মুখ করে বসে থাকল। মেসোমশাই, অমল একসময় বলল। আনন্দমোহন মুখ ফিরিয়ে তাকালেন।
অমলকে দেখছিলেন। মহিদ্দার কথা তার মনে পড়ছিল। অমলের মুখ তার বাবার মতন, একেবারে সেই রকম ছিমছাম মুখ, বড় কপাল, জোড়া ঘন ভুরু, চোখের কোলের দিকের পাতা দুটি জোড়া। মহিদ্দার টিকলো নাক ছিল, অমলের নাক অতটা টিকলো না। থুতনিও ওর বাবার মতন ছোট অথচ শক্ত। গায়ের রং আধ ফর্সা, মেজদির মতন ফর্সা হয়নি। মেজদি এবং ভ্রমরের মা দুজনেই ফর্সা ছিল। দূর সম্পর্কের বোন হলেও খুব বন্ধু ছিল। মেজদির ছেলেটি বেশ, সমস্ত মুখে ছেলে মানুষই মাখানো, নরম শান্ত স্বভাব। মেসমশাই, ভ্রমরের কোনো অসুখ করেছে? অমল বলল খুব আচমকা, এমনকি সে যেন নিজেও ভালো করে জানতে পারল না কি বলেছে। অসুখ? আনন্দমোহন অসতর্কভাবে বললেন নিম্ন স্বরে, তাঁর দৃষ্টি খানিকটা অপরিচ্ছন্ন। ও খুব উইক, একটুতেই হাঁপিয়ে পড়ে। অমল যেন অত্যন্ত দায়িত্ববান হয়ে পড়ল। ভ্রমরের অভিভাবকের মতন বলতে লাগল, প্রায় জ্বর হয়, মাথা ঘোরে। হ্যাঁ। আনন্দমোহন মাথা নাড়লেন সামান্য। খানিকটা অ্যানিমিক হয়ে পড়েছে। কি জানি, এরকম ভালো জায়গায় থাকে তবু শরীর ভেঙে যাচ্ছে কেন? একজন ভালো ডাক্তার দিয়ে দেখাতে হবে। জব্বলপুর, নাগপুর, যেখানে হোক নিয়ে যাব ওকে। দেখি এবার ক্রিসমাসের ছুটিতে। কথাটা আনন্দমোহন শেষ করলেন না আর। অমল হিসেব করল, মাস দেড়েক প্রায়। ততদিনে অমলেরও যাবার সময় হয়ে যাবে। এ সময় ভ্রমর যদি বাইরে যায়, এই বাড়ি অমলের ভালো লাগবে না। এক্স মাসের পর অমলও ফিরবে। তখন যদি ভ্রমররা যায়, জব্বলপুর হলে সবচেয়ে ভালো। তাহলে অমলও সঙ্গে যেতে পারবে। মন্টু মামার বাড়িতে সবাই মিলে উঠবে। আনন্দমোহন আর কোনো কথা বলছেন না। তিনি অন্যমনস্ক সিগারেট ধরিয়ে ইলাস্ট্রেটেড উইকলি আবার টেনে নিয়েছেন দেখে অমল এবার উঠল। ভ্রমরকে আজ কথাটা সে বলবে। অমল একটু গর্ব অনুভব করল, যেন সে একটা ব্যবস্থা করতে পেরেছে। অমল উঠে চলে যাচ্ছিল। আনন্দমোহন মৃদু গলায় বললেন, বেশ ঠান্ডা পড়ে গেছে, ভ্রমরকে বলো সাবধানে থাকতে। ও কি একটা টনিক খেত, সেটা খেয়ে যেতে বলো। পোশাক পাল্টে অমল ট্রাউজারটা গুছিয়ে রাখছিল। রাখার সময় একা ঘরে গুনগুন করে গান গাইছিল। বাইরে খুব ঠান্ডা পড়ায় জানলাগুলো ভেজিয়ে দিয়েছে। ভ্রমর এসেছে অমল প্রথমে বুঝতে পারেনি। মুখ ফেরাবার পর ভ্রমরকে দেখতে পেল। এ সময় 1 কাপ গরম দুধ বা কোকো খেতে হয়। হিমানি মাসির সংসারে নিত্য কর্মগুলি ঘড়ির কাঁটায় কাঁটায় চলে। ভ্রমর কোকো নিয়ে এসেছিল। অমল গুনগুন করে যা গাইছিল তার সঙ্গে ভ্রমরের গাওয়া শেষ গানটির সুরে মিল ছিল, কথায় নয়। গান থামিয়ে ভ্রমরকে দেখে অমল উজ্জ্বল মুখ করে হাসল। বলল, কি এই রকম সুর না? ভ্রমর বেশ অবাক হয়েছিল। অমলকে সে গুনগুন করে কখনো কখনো সুর আওড়াতে শুনেছে, কিন্তু গান গাইতে শোনেনি। আজ অমল সত্যি সত্যি গান গাইছিল এবং ভ্রমরের মনে হলো অমল গান গাইতে জানে। তুমি যদি গানটা লিখে দাও, আমি সবটা গেয়ে দিতে পারি। অমল হেসে বলল, বলে এগিয়ে এসে ভ্রমরের হাত থেকে কোকোর কাপ নিল। তোমার মতন অত ভালো গাইতে পারবো না, তবে স্যার চালিয়ে দেব ঠিক। অমল উৎফুল্ল স্বরে হাসল। স্যার কথাটা বলে ফেলে সে যেন আরও মজা পেল। অমলকে চোখে চোখে দেখল ভ্রমর, চোখ নামালো, বলল, আমি কত গাইতে পারি। পারো না? অমল চোখের পাতা বড় করে ঠাট্টা করল। বলল, যা পারো তাই বা কজন পারে। বলে অমল কোকোর কাপে চুমুক দিল। ভ্রমর দাঁড়িয়েছিল। তার পরনে কমলা রঙের মিলের শাড়ি, গায়ে পুরো হাতা, বুক খোলা মেয়েদের সোয়েটার, গলার কাছে পুরো করে আঁচলটা জড়ানো। ভ্রমর বাড়িতে যে চটি পরে তার বাঁ পায়ের গোড়ালিও তার বাইরে বেরোবার জুতোর মতন উঁচু। সব সময় তাকে চটি পায়ে দিয়ে থাকতে হয়, নয়তো কষ্ট পায় চলায় ফেরায়। বসার ঘরে হিমানি মাসি ভ্রমরের গান শুনে যে কথা বলেছিলেন তাতে তার মন খারাপ হবার কথা। অমল বুঝতে পারল ভ্রমরের মনে কথাটা এখনো লেগে আছে, সে ভুলে যেতে পারেনি।
তোমার গলা সত্যিই খুব ভালো ভ্রমর, আমি বলছি। অমল গলায় যথেষ্ট জোর দিয়ে বলল। তার কথার মূল্য অন্যের স্বীকার করবে কি করবে না গ্রাহ্য করল না। আমি বেট ফেলতে পারি। ভ্রমর অন্য কথা ভাবছিল। তখন তার গান ভালো না লাগায় মা অসন্তুষ্ট হয়েছিল। মা চলে যাবার পর অমল বাবার কাছে অমন করে তার ভালো লাগার কথাটা কেন বলল? বলা উচিত হয়নি। যদি মা শুনতে পেত, যদি বাবা মাকে বলে, মা বেশ রাগ করবে। ভ্রমর বলল, তখন বাবার কাছে তুমি ওরকম করলে কেন? ওরকম? কি রকম? গান ভালো লেগেছে বলে চেঁচিয়ে উঠলে? বারে! অমল ঘাড় দুলিয়ে বলল, ভালো লাগলে বলবো না? ভ্রমর আস্তে মাথা নাড়ল। না, মা শুনলে রাগ করত। অমল কি একটা বলতে যাচ্ছিল, হঠাৎ খেয়াল হলো ভ্রমর দাঁড়িয়ে আছে, বসছে না। তুমি বসো, আমি বলছি একটা কথা। ভ্রমর দাঁড়িয়ে থাকল। সে এখন বসে বসে গল্প করতে পারবে না। বসো না, বলছি বসতে। তুমি বড় জেদি মেয়ে ভ্রমর। তখন বসার ঘরে সকলে বসলো, তুমি দাঁড়িয়ে থাকলে। অমল অসহিষ্ণু হয়ে বলল। বাবা মার সামনে থাকলে ভ্রমর কোনোদিন বসতে পারে না। তার কেমন একটা অস্বস্তি হয়। মনে হয় একসঙ্গে বসলে যেন সে বাবা মার সঙ্গে এক হয়ে গেল। আমার ভালো লাগে না, ভ্রমর বলল মৃদু গলায়। অমল অনেকটা কোকো এক চুমুকে খেয়ে নিল। বলল, তুমি বসো, তোমায় একটা নতুন খবর দেব। খবরটা দেবার জন্য অমল ব্যস্ত হয়ে উঠেছিল অনেকক্ষণ থেকেই। ভ্রমর এগিয়ে গিয়ে বিছানার ধার ঘেঁষে বসল। অমল তাকে কি বলবে বুঝতে পারল না। মেসমশাইকে আজ বললাম। অমল ক্যাম্বিসের হেলানোর চেয়ারটা টেনে নিয়ে বসতে বসতে বলল। ভ্রমর অবাক চোখ করে তাকালো। বাবাকে কি বলেছে অমল? কি বলতে পারে? অমল বড় ছটফটে, ভেবেচিন্তে কোনো কথা বলতে পারে না। ভ্রমর মনে মনে উদ্বেগ বোধ করল। মেসমশাইকে আজ আমি তোমার অসুখের কথা বললাম। অমল বেশ বিজ্ঞ জনচিত গলা করে বলল। ভ্রমর সচকিত হল। সে ভীষণ অবাক হয়ে গেছে। অমলের কথা যেন ঠিক বুঝতে পারছে না। ডাগর দুটি চোখ তুলে অপলকে ভ্রমর তাকিয়ে থাকল। মেসমশাই বললেন এবারের এক্সমাসের ছুটিতে তোমায় ডাক্তার দেখাতে নিয়ে যাবেন, জব্বলপুর কিংবা নাগপুর। বলতে বলতে অমল থেমে গেল। ভ্রমরের মুখ দেখে তার গলার স্বর আর ফুটল না। স্তব্ধ অসাড় হয়ে বসে আছে ভ্রমর। তার চোখের পাতা পড়ছে না, মুখ থমথম করছে। ভ্রমরের এই স্তব্ধতা অমলকে যেন আড়ষ্ট করে তুলল। তার সমস্ত সাহস এখন কেমন ফুরিয়ে এলো। সামান্য ভয় পেল অমল। ভ্রমর কি রাগ করল? রাগের কি আছে অমল ভেবে পেল না। আমি তো মেসমশাইকে বলেছি। অমল এমনভাবে বলল যেন সে বোঝাতে চাইল সে কোনো দোষ করেনি, অন্যায় করেনি। ভ্রমর কেন রাগ করবে? তুমি মাসিমাকে বলতে বারণ করেছিলে, আমি বলিনি। এ ঘরের আলোটা এমন জায়গায় আছে এবং তার আলো এত অনুজ্জ্বল যে ভ্রমর সামান্য আড়াল করলে তার মুখ আলো পায় না। ভ্রমর অমলের চোখ থেকে মুখ সরিয়ে নিল, কিছু বলল না। অমল ক্ষুব্ধ হল, তার দুঃখ হল। ভ্রমর অযথা রাগ করছে। অসুখ হলে বলবো না? জ্বর হলে থার্মোমিটার দিয়ে জ্বর দেখব না? শরীর দুর্বল হলে রাস্তায় মাথা ঘুরবে, কথা বলতে হাঁপিয়ে পড়ব, তবু কাউকে কিছু বলবো না? ভ্রমরের এই স্বভাব অমলের ভালো লাগে না। অমল বলল, ভ্রমর, তোমার যদি সবসময় অসুখ হয় তুমি বাঁচবে কি করে? বাঁচব কি করে? মার কথা ভ্রমরের মনে পড়ল। হিমানি মার মুখেই ভ্রমর শুনেছে তার মার নাকি সবসময় অসুখ লেগে থাকত। আজকাল অসুখের কথা বললে হিমানি মা রাগ করে, কখনো কখনো বলে ফেলে, তুমি কি তোমার মার ধাক পাচ্ছ? এসব কথা ভ্রমরের ভালো লাগে না। অমল অসহিষ্ণু হয়ে ডাকল, ভ্রমর। ভ্রমর এবার মুখ ফেরালো। চাপা গলায় ধীরে ধীরে বলল, বাবাকে আর কি বলেছ? বললাম যে অসুখের কথা বলেছি। বলেছি তোমার জ্বর হয়, তুমি খুব দুর্বল হয়ে পড়েছ। তুমি? বাবা কি বললেন? বললেন ঠান্ডা পড়ে গেছে, তুমি যেন সাবধানে থাকো।
কি একটা ওষুধ আছে তোমার, সেটা খেতে বললেন। অমল থামল, সামান্য থেমে বলল, মেসোমশাই তোমায় ডাক্তার দেখাতে বাইরে নিয়ে যাচ্ছেন শীঘ্রই। ভ্রমর নিঃশ্বাস ফেলল। অমল যেন কানে শুনতে পেল শব্দটা। তার ভালো লাগলো না। দুঃখ পাবার মতন করে অমল বলল, ভ্রমর, আমি একটা কথা জানি। জলের মতো ভিজে ভিজে দুটি কালো চোখ তুলে ভ্রমর অমলের দিকে তাকালো। অমল ঘাড় নিচু করল, বলল, তোমার নিজের মা নেই, আমি তোমার মার নামও জানি। ভ্রমর নিঃসার নিষ্পন্দ হয়ে বসে থাকল। নিজের মার নামটি ভ্রমর এখন মনে করতে পারছিল, শুকতারা। তার মার নাম ছিল শুকতারা। দেবকী সিস্টার তাকে মার ছবি দেখাতো। সিস্টারের কাছে মার ছবি ছিল। কোনো ছবিতেই মার হাসি খুশি মুখ দেখেনি ভ্রমর। আজ এ পর্যন্তই। উপন্যাসের 3য় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।